পাকিস্তানের সাথে আমাদের কোনো লড়াই নয়, লড়াই ছিল উগ্রবাদীদের সাথে, এবং উগ্রবাদীরা আমাদের জমিতে এসে কবজা করেছিল এবং একটু একটু করে ওরা এগোচ্ছিল। আমরা তো জানি যে আমরা ফিরবো না, একদম কনফার্ম। প্রথম ইন্ডিয়া কোনোদিন কারোর ওপরে হামলা করে না, বিএমজি ফায়ার করলো। বিএমজি মানে আমাদের যে এমএমজি আছে তার থেকে মানে আরো কারগার, ওদের গুলিগুলো অনেক বেশি, জল চাইবে না। আমাদের আরো অবজারভেশন করতে হচ্ছিল, কোনো জিজ্ঞেস করা নেই, একদম দেখতেই ফায়ার। গিয়ে দেখলাম কারোর হাত কারোর পা কেটা কাটা পড়ে রয়েছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। না, আজকে কোনো হরর অডিও পডকাস্ট নয়। আজকের দিনটা আমাদের সকল ভারতবাসীর কাছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ আজকের দিনেই 1999 সালে শুরু হয়েছিল কার্গিল যুদ্ধ, যা চলেছিল টানা 26শে জুলাই পর্যন্ত। আপনারা সবাই কম বেশি কার্গিল যুদ্ধের ঘটনার কথা জানেন, কিন্তু আজকে যদি আপনাদেরকে কার্গিল যুদ্ধের এক নায়ক এক্স বিএসএফ সমজিৎ ঘোষাল মহাশয়ের থেকে যুদ্ধের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনি বা জানতে পারি, তাহলে কেমন হয়? চলুন আজ আমরা জেনে নেব কার্গিল যুদ্ধের অনেক অজানা কথা, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। কার্গিল যুদ্ধের নিজস্ব অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি কার্গিল যুদ্ধের নায়ক, ভারত মায়ের বীর সেনা এক্স বিএসএফ সমজিৎ ঘোষাল স্যারকে। প্রথমেই আমরা এসডি এন্টারটেনমেন্ট টিমের পক্ষ থেকে স্যালুট জানাই কার্গিল যুদ্ধের বীর সেনাদের, যারা কার্গিল যুদ্ধে ভারতকে জয়লাভ করিয়েছিলেন। চলুন এবার আমরা আর দেরি না করে কার্গিল যুদ্ধের নায়ক, ভারত মায়ের বীর সেনা এক্স বিএসএফ সমজিৎ ঘোষাল মহাশয়ের থেকে শুনব কার্গিল যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার কথা। নমস্কার, আমি সমজিৎ ঘোষাল, 153 বিএনবিএসএফ এবং ওখানকারেরই একজন মেজর হিসেবেই ছিলাম, যদিও কিনা আমি রিটায়ারমেন্ট হয়ে গেছি। এখন আমাদের কোনো ডেজিগনেশনের ভ্যালু থাকে না, তো সেই হিসাবেতে আমরা এখন সৈনিক, একজন এক্স সার্ভিসম্যান হিসেবেই আছি। তো আমি কার্গিল লড়াই তে ছিলাম, আর সবচেয়ে বড় কথা যে যেখানেতে যে আমাদের শহীদ সৈনিকদের জন্য যে এত দুঃখ প্রকাশ বা অনেক কিছু করা হয়, কিন্তু যারা ময়দান থেকে মানে যুদ্ধক্ষেত্র থেকে যারা জিতে এসছে তাদের নিয়ে কিন্তু কেউ বলে না কোনো কথা, তাদের কথা মনেই রাখে না একদম। তো আজকের এই চ্যানেলেতে, সূর্য যে চ্যানেলটা করেছে, আজকের আমি খুবই আপ্লুত এবং আনন্দিত হয়েছি যে আমাদের নিয়ে অন্তত কেউ কিছু চিন্তা ভাবনা করেছে, যে আমাদের কিছু কথা তারা বলতে দিয়েছে আপনাদের কাছে প্রচার করার জন্য। আমি এর জন্য সত্যি কৃতজ্ঞ, এবং তাকে ধন্যবাদ দিলে হয়তো খুব কম হয়ে যাবে। এই যে প্রোগ্রামটা শুনবে যে ধরনের যেসব সাথীরা যারা আছে আমার ব্যাটালিয়ানে, আমার সাথে যোগাযোগ রাখছে প্রতিনিয়ত, এবং আমি তো তাকে অবশ্যই পাঠাবো তাদের, এবং যারা এই যুদ্ধক্ষেত্রের কথা তাদেরও হয়তো ব্যাটালিয়ানের লোকেরাও ভুলে গেছে যে তারাও একদিনকে বীর সৈনিক হিসাবেতে যুদ্ধের ময়দান থেকে এসছে। দেখুন, যুদ্ধ ছাড়া তো আমাদের আর কোনো পরিচয় নেই। তো সেই হিসাবেতে আছে ব্যাটালিয়ানে সবাই সৈনিক, কিন্তু সব সৈনিক তো আর যুদ্ধক্ষেত্রে পৌঁছয় না, কিন্তু যারা প্রাণ হাতে করে নিয়ে যায় সেই গল্প আমি শোনাবো যে কিভাবে কাটানো যায়। তো প্রথমেই আপনাকে আমাদের এসডি এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই এবং অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনি আপনার গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে থেকে আমাদের কিছুটা সময় দিতে পেরেছেন। আজকে আমরা সবাই জানি যে কার্গিল যুদ্ধ কবে হয়েছিল এবং সেই ঘটনাটা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু একজন সৈনিকের মুখ থেকে যে আমরা আজকে শুনতে পারছি, এর জন্য আমরা তো এসডি এন্টারটেনমেন্ট টিমের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই আপনাকে। আমরা সকলেই জানি যে কার্গিল যুদ্ধ কবে হয়েছিল, কিন্তু যুদ্ধের সূত্রপাতটা কবে হয়েছিল, মানে কবে থেকে শুরু হয়েছিল এবং কিভাবে হয়েছিল, যদি একটু বলেন।
কার্গিল যুদ্ধ হয়েছিল 3রা মে থেকে 26শে জুলাই পর্যন্ত। এটা একটা ডেট ফিক্সড হয়েছে। আর আমি ছিলাম গুরেজের দিকেই, এবং ওখানে যখন একটা পেট্রোলিং আমাদের করতে হয়, তো আমি পেট্রোলিং করছিলাম। ওটা ছিল 30-31 তারিখ মতন এরকম হবে। তো আচ্ছা। সেদিনকে হঠাৎ দেখলাম যে একটা ওই যুদ্ধ বিমান আহ, বেরিয়ে গেল, তারপরে আরো 3-4টে বেরোলো। তো স্বাভাবিক আমাদের ওই এরিয়াতে যুদ্ধ বিমান আসে না, আর কোনো প্রয়োজনও খুব একটা লাগেনি, সেইভাবে আমরা দেখে এসেছি এতদিন। তো এটা যুদ্ধ বিমান একমাত্র 71 সালে যখন আমার কিছুটা জ্ঞান আছে যে এরকম যুদ্ধ বিমান ওপর দিয়ে যাওয়া মানে পড়শি দেশের আশপাশে, তখন নিশ্চয়ই কিছু একটা খতরা লাগে। হুম। তো আমার সেইভাবে তো একটা মনে স্ট্রাইক করেছিল। তো আমরা আর কিছু বলিনি। আমি পেট্রোলিং করে যখন এলাম, তখন আমাদের কোম্পানি কমান্ডার আমাকে ডাকলেন, ডেকে বললেন যে ঘোষাল, তোমাকে তো আহ, যেতে হতে পারে। যেতে হতে পারে কোথায়? না, এলওসি তে তো আমরা আছি, তবুও বললো যে আগে, মানে আমরা যেখানে থাকি সেটা এলওসি, লাইন অফ আচ্ছা। কন্ট্রোল, আচ্ছা, কিন্তু আগে মানে পার হওয়া। মানে আরো বর্ডারের সামনের দিকে যাওয়া। একদম, মানে অ্যাকচুয়াল এলওসিটা হচ্ছে একটা বর্ডার টাইপের থাকে, যারা দেখেনি বা এখন ইউটিউবে তারা দেখে নিতে পারে। কিন্তু আগে যাওয়া, আগে যাওয়াটা মানে পার হয়েও যেতে পারে। আচ্ছা। তো আমি তো সেইভাবে ব্যাপারটা কিছু বুঝতে পারিনি। তো আমাদের তখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, অনেক বড় বড় কাজ করেছেন যেখানেতে কিছুই বোঝা যায়নি। হুম। যখন পারমাণবিক টেস্ট হলো, পারমাণবিক বোম টেস্ট হলো, তখনও উনি কোনো রকমের ক্লু দিলেন না। আহ, একটা মহল তৈরি হলো যুদ্ধের, তো পারমাণবিক টেস্ট হয়ে গেল। আবার এইদিকে এই ঘটনাটা কি হয়েছে এটাও আমাদের কিছু, আমাদের তো জানানো নেই, কারণ আমাদের নিত্য সঙ্গিনী হিসাবে হুম। সেটা একমাত্র আমাদের হাতিয়ার। তো আমরা ওই হাতিয়ারটা নিয়েই আমরা শুই, বসি এবং সারাক্ষণই চলাফেরা করি। আচ্ছা, আপনারা মোট কতজন ছিলেন টিমে, আর আপনাদের কবে থেকে বা কিভাবে আপনারা প্রস্তুতিটা নিয়েছিলেন, যে যখন দেখলেন যে ওইভাবে একটা বিমান যাচ্ছে, কিভাবে আপনাদের শুরুতে প্রস্তুতিটা ছিল? শুরুতে প্রস্তুতি তো আমরা তো এমনি প্রস্তুতি থাকি। তো সেই হিসাবেতে আমাদের তো সেইভাবে কিছু বলা হয়নি যে কোনো যুদ্ধক্ষেত্রে যাওয়ার। হুম। আমার 32 বছর বয়স, ইয়ং ছেলে একদম। তো আমাকে সেইভাবে তৈরি করা হলো। তো আমি গেছিলাম 22 জন আচ্ছা। টোটাল। আর আমাদের বলা হলো যে যতটা কম লাগেজ নিয়ে তোমরা মুভ করবে, আর তোমাদের খাওয়া দাওয়া সাথে দিয়ে দেওয়া হবে। হুম। ম্যাপ দিয়ে দিল। দুপুরবেলা আমরা ম্যাপটা নিয়ে আমি বসলাম স্টাডি করতে। তো আমাকে বললো এই এই পথ দিয়ে তোমাকে এই যেতে হবে। তো ম্যাপ হচ্ছে একটা প্লেন কাগজ, তার উপরে একটা প্লেন চিত্র বানানো। আচ্ছা। কিন্তু ম্যাপের সাথে গ্রাউন্ডকে যদি মেলাতে হয় তাহলে ওই রকম প্লেন তো হবে না। তো আমরা সেখানেতে আহ ওই হাইটের যে চিহ্নগুলো থাকে ওগুলোতে একটু বুঝে নিলাম যে কতটা কি যেতে হবে না হবে। হুম। তো আমাদের এটাও বললো না যে কে যাবে আমার সাথে। আচ্ছা। আমি বললাম যে কে যাবে, কতদিন যাবে একটু বলে দিন। তো বললো সে সময় হলে তোমাকে জানানো হবে, তুমি আগে স্টাডিতে করে নাও মেন, আর যখন সমস্ত নাম এসে যাবে আমি ব্রিফিং করে দেবো। ওকে। আমি যথারীতি ওটা নিয়ে একটুখানি স্টাডি করা শুরু করলাম যে কোন কোন হাইটিতে আমাদের উঠতে হবে, কোন কোনতে ডাউনে, আগে খাদ আছে কিনা, হুম। কিংবা জলের ব্যবস্থা আছে কিনা, এগুলো দেখলাম। তো যথারীতি টাইম হয়ে গেল 1 তারিখে, মানে 1লা মে। হুম। 1লা মে দুপুর বেলায় ওই সময়তে একটা ক্রিকেট খেলা হয়েছিল, কোনো ওয়ার্ল্ড কাপ টাইপের। আচ্ছা। আমার বেশ মনে আছে, অতটা খেয়াল পড়ছে না। ইন্ডিয়া খেলেছিল ফার্স্ট হাফে, আর সেকেন্ড হাফে অন্য যে টিম ছিল নিউজিল্যান্ড বা অন্য কেউ, তারা খেলেছিল। তো আচ্ছা। আমরা সেকেন্ডটা দেখিনি, ফার্স্টটা খানিকটা দেখে আমাদের রেস্ট করতে আমরা চলে গেলাম। তো তার মধ্যে আমার বিকি নামে, আমি বলতে ভালো লাগছে, বিকি মানে বীরেন্দর সিং বলে একটা পাঞ্জাবি ছেলে ছিল, খুব বাচ্চা ছেলে, খুব একটা বয়স ছিল না তার, ওই খুব ম্যাক্সিমাম 23-24 বছর আশপাশে হবে। হুম। আর রাজস্থানের একটা ছিল যোগেন্দর সিং, জয়বীর সিং, এই
সব ছেলেগুলো আমার সাথে ছিল এবং ওরা আমাকে খুব ভালোবাসতো। হুম। তো সেই হিসাবেতে যখন ওদের আমি পেলাম, ওরা আমাদের ছিল 153 ব্রেভো কোম্পানির। তো আমি খুব ভালো লাগলো। এবারেতে মেন যে জায়গাটা বলছি সেটা হলো যে রাত্রি 2টোর সময় হুম। আমরা ফালিন করলাম। ফালিন মানে আমাদের 3 করে দাঁড়িয়ে গিনতি করা হয় আচ্ছা। এবং আমাদের যে পোস্টটা একদম টোটাল অন্ধকার করে দেওয়া হলো। কোনো রকমের কোনো লাইট জ্বললো না, শুধুমাত্র যে বুখারিগুলো জ্বলছিল, মানে ওই ঘর গরম করার জন্য যে বুখারিগুলো, সেইগুলোর আঁচও কম করে দেওয়া হলো, যাতে বাইরে থেকে লাইট থেকে বোঝা না যায় যে একটা টিম তৈরি হচ্ছে। হুম। তো আমি সামনে যে একটা স্ক্রিন তৈরি হয়ে গেল, অন্ধকারের মধ্যে একটা চিত্র তৈরি হলো যেটা আমার সামনে, আমি আজকেরও পর্যন্ত ভাবতে থাকি যে আমার পরিবারকে আমি পুরো দেখলাম। সেখানে আমার 4-5 বছরে আমার কন্যা, আমার স্ত্রী, আমার বাবা মা, আমি সবাইকে দেখলাম ওই স্ক্রিনের মধ্যে। আচ্ছা। কারণ আমি জানি না ওরা দেখেছে কিনা, কিন্তু আমি দেখলাম, কেননা আমরা তো জানি যে আমরা ফিরবো না আর। হুম। তো এটা তো একদম কনফার্ম, ফিরলাম ঠিক আছে, কিন্তু জেনেই যাচ্ছি যে সামনে আমার মত আছে। তো সেই হিসাবে করলাম। তারপরে তাদের মাথায় হাত দিয়ে দিয়ে আমি গুনে গুনে দেখলাম যে এরকম 22 জন প্লাস আমি। এইভাবে আমাদের ওই মার্চ শুরু হলো। আর ওই যে ম্যাপটা নিয়েছিলাম, ওই ম্যাপের ওপরেতে একটা টেপ লাগানো হলো, যেটা অন্ধকারেতে লাইটিং হয় আচ্ছা। সবুজ রঙের। ওই টেপটা দিয়ে আমরা আস্তে আস্তে চললাম। এবারে আমাদের বললো যে খাবারের কথা, যেটা আমরা বলেছি যে রাস্তায় তো আর ওইভাবে ফল টল খাওয়া যাবে না। হুম। তো 1 লিটার জল আমাদের পেছনে নিতে হলো, আর যেটাকে 6 প্যাক বলা হয়, সেই 6 প্যাকের মধ্যে আমাদের 4টে করে কৌটো দিয়ে দিল। ওই যে হলদিরামের যে প্যাকেট থাকে সনপাপড়ির, ওইরকম টাইপের কৌটো দিল, ওই ডাব্বা। তো ওই ডাব্বার মধ্যে রয়েছে স্টোভ, ওই ডাব্বার মধ্যে রয়েছে আগুনের জিনিস, আর ওই ডাব্বার মধ্যে খাবার রয়েছে। এগুলো কিন্তু একটু ভেবে দেখো। আচ্ছা। এবং আমাদের সাথে যে ম্যাস্টিনটা থাকে আর মগ থাকে, এটা তো আমাদের সাথে থাকেই। তো সেই হিসাবেতে আমরা সেইগুলো নিয়ে প্যাক করলাম। তার মধ্যে কি থাকলো, কম্বল থাকলো, ম্যাস্টিন, মগ, আর একটা করে গাঁইতি, আর বেলচা, আর কম্বল, আর এক্সট্রা আর একটা জামা প্যান্ট আচ্ছা। যেটা পরে রয়েছি সেইটা। বাকি কোট তো রয়েছে, শীতকাল, ওখানে তো কন্টিনিউ ঠান্ডাই থাকে, হুম। বরফের জায়গা। তো আমরা এবারেতে চলা শুরু করলাম। প্রথমে যে ছেলেটা ছিল তাকে ম্যাপ পুরো দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে আমরা চলতে থাকলাম, চলতে চলতে। তো প্রায় দেখা গেল যে যেটা আমরা আইডিয়া করেছিলাম ম্যাপেতে, তার থেকে অনেক ডেঞ্জারাস রাস্তা এবং অনজান রাস্তা। আমরা তো জানি না, আমরা কোনদিন যাইনি ওইদিকে। আর আমরা যেখানে আছি সেখানে না, আমাদের আরো এগিয়ে অনেকটা যা হলো। তো সেখানেতে দেখা গেল যে 80 ডিগ্রি অ্যাঙ্গেলের পাহাড় হামা দিয়ে দিয়ে উপরে আমাদের চড়তে হচ্ছে। এবং চড়তে চড়তে আমরা কখনো রেস্ট করছি, কখনো এ করছি। এবারে ভোরবেলার দিকে যখন একটু একটু উজালা হলো, তখন আমরা দেখলাম যে সামনে অনেকটা দূরে কিছু ওই বানানো রয়েছে বাংকার টাইপের। দূরবীন দিয়ে দেখলাম। যখন ওই দেখলাম যে ওখানে রয়েছে, ওখানে আমরা স্টপ হয়ে গেলাম। স্টপ হয়ে যাওয়ার পর ওই যে আমাদের প্যাকেট দিয়েছিল, ওই প্যাকেটটা একটাই মাত্র একদিন খেতে হবে। আচ্ছা। আর জল যেটা রয়েছে, ওই জলটা দরকার পড়লে তুলোয় ভিজে জিভে যতটুকুনি দেওয়া যায় ততটুকুনি। এটা কবেকারের ঘটনা বলছেন, মানে এটার তারিখটা কবে ছিল? এটা ছিল আমাদের মানে 2 তারিখে। 1 তারিখ তো আমরা রাত্রি 2টোর সময় বেরিয়ে গেলাম। 2 তারিখের। 2 তারিখের সকালে। এবারে ওখানেতে আমরা যখন আবার অন্ধকার নামলো, তখন আমরা আবার মার্চ করলাম। এবারে মার্চ করতে 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 যখন আমরা 2 তারিখ একদম ভোরে, মানে 3 তারিখ ভোরে, ওখানে আমরা একটা পাহাড়ের আড়ালেতে আমরা অবজারভেশন করতে থাকলাম যে ওখানে থেকে ওরা আমাদের দেখতে পাচ্ছে কি না পাচ্ছে। তো কারণ ওদের দিকটা ছিল উঁচু, আমাদের দিকটা ছিল নিচু।
তো আমরা সেই হিসাবে তো ওখানে পুরো দিনটায় বসে রইলাম অবজারভেশন করে। 3 তারিখে যখন আমরা ওখানে পৌঁছলাম, মানে আরেকটা পাহাড়ে হুম। যখন পৌঁছলাম, তখন ওরা কিন্তু মানে কাছে হয়ে গেছে খানিকটা, তো সেই হিসেবে ওরা কিন্তু আমাদের দেখতে পেয়েছে যে এখানে কোনো মুভমেন্ট হচ্ছে ইন্ডিয়ান ফোর্সের। হুম। তো যথারীতি আমি যাওয়ার সাথে সাথে যখন আমরা দেখলাম যে এর থেকে আগে যাওয়া যাবে না, কারণ বিশাল একটা খাই আছে, খাইটাকে টপকে তারপরে আমাদের আবার যেতে হবে ওদের জায়গায়, আচ্ছা। তো এইভাবে মুভ করা উচিত নয়। তো ঠিক 3 তারিখ সকালবেলা আমরা ওখানে ট্রেঞ্চ খুঁজলাম। ট্রেঞ্চ মানে গর্ত করা যাকে বলা হয়, আচ্ছা। আমরা করে ওটা ট্রেঞ্চ করে ওই কোমর পর্যন্ত। পাহাড়েতে তো বেশি কিছু করা যায় না, কখনো কখনো পাথর এসে যায় নিচে। এইভাবে মোটামুটি করে পাহাড়ের যে ঢাল আছে সেই ঢালেতে খানিকটা পাথর টাথর দিয়ে একটা ছোট গুফা টাইপের বানিয়ে আমরা ওখানে কাটালাম। কেননা আমাদের এই জায়গাটা সেফটি জায়গা লাগলো হুম। আমার, কারণ ওখানে তো কমান্ডার আমি। হুম। তো সেই হিসাবেতে ওখানে করলাম। ঠিক ওই 1:30 নাগাদ ওরা ওখান থেকে আমাদের মোটর ফায়ার করলো ফার্স্ট, একদম 1:30 নাগাদ। আমরা বসে খাওয়া দাওয়া শুরু করেছি সেই সময় করলো। আর ভি টাইপের মানে ওই পাহাড়ের এগুলো গুফা এগুলো রয়েছে, ওই তোমার খাইগুলো রয়েছে ভি টাইপের, মানে একটা উঁচু তারপর একদম ডাউন হয়ে। তো ওই ঢালানেতে গিয়ে মোটরের বোমগুলো পড়লো, যার ফলে আমাদের কোনো রকমের কোনো ক্ষতি হয়নি। ওরা প্রায় ঘন্টা 2-3 ধরে অনেক বোমিং করলো। হুম। এরপরেতে ঠান্ডা হয়ে গেল, আমরা আবার সন্ধ্যের অপেক্ষা করলাম। সন্ধ্যের অপেক্ষা করে আস্তে আস্তে আমরা ওই খাইয়ের ওখানে গেলাম, কিন্তু খাইটা বড্ড ডেঞ্জারাস, আমাদের আরো অবজারভেশন করতে হচ্ছিল। আমাদের তো ফিরতে হবে আবার সন্ধ্যেবেলায়, কোথাও না কোথাও তো এসে থাকতে হবে। তো আমরা যে জায়গাগুলো ট্রেঞ্চ গুলো বানিয়েছিলাম, যে গুফাগুলো বানিয়েছিলাম, সেইগুলোতে আমরা এসে আবার রাত্রি কাটিয়ে দিলাম। আর আমরা 4 জন করে ছেলেকে রাত্রে ডিউটি করাতাম, মানে এইভাবে অল্টারনেটিভ করে। আচ্ছা। 4 জন থাকতো, 2 ঘন্টা বাদে আবার 4 জন, আবার 4 জন, এই করে মানে 4টে করে 4 দিকে করে থাকতো। এবং আমার অর্ডার শুরুতেই ছিল, যখনই ট্রেঞ্চে গিয়ে আমরা পৌঁছে গেছিলাম, আমি যে কোনো জিজ্ঞেস করা নেই, একদম দেখতেই ফায়ার, সে মানুষ হোক চাই পশু হোক। তো সেই হিসাবেতে আমরা কোন রকমের আর রিস্ক নিতাম না। তো আমি বলবার পরে নেক্সট যখন হলো, নেক্সট ডেতে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম ওই জায়গাটা ছেড়ে আর একটা জায়গায় এগিয়ে, যে এবারে একদম ঢালানে নেমে গেলাম রাত্রির বেলার পুরোটাই। তা প্রায় অনেকটাই বেশি ঢালান ছিল। সেই ঢালানেতে আমাদের সাথ দিয়েছিল কিছু ঝাড়ি জঙ্গল, ওই ঝাড়ি জঙ্গলেতে আমরা বসে গেলাম। আচ্ছা। কারণ ওখান থেকে কোন রকম কোনো ফায়ার করা যাবে না, ঝাড়ির ওপর থেকে নিচে ফায়ার হবে না, ঝাড়ি জঙ্গলে মানে দেওয়ালেতে। তো আমরা ওখানে বসে গেলাম, বসে এবারে তারপরের দিন, আর ওই যে খাবারটা আমাদের দিত, ওই খাবারটায় কোনো ধোঁয়া কিংবা কোনো লাইট হতো না, এইটা সুবিধে আমাদের ছিল ওই আগুনটাতে। আচ্ছা। যার ফলে তো ওই খাবারটা আমরা গরম করতাম, খেতাম। দ্বিতীয় দিনের এবারে 2টো প্যাকেট রয়েছে। এইভাবে আমরা আস্তে আস্তে কাছাকাছি যখন যাই, তখন ওরা বুঝতে পারে, কারণ এক তো প্লেন নয়, একটার পর একটা পাহাড় কোথাও না কোথাও আছে। ওরা যখন বুঝতে পারে যে এখানে ইন্ডিয়ান ফৌজ কাছাকাছি ঢুকেছে, তখন ওরা আমাদের ওপরেতে বিএমজি ফায়ার করে পুরো দমে। আচ্ছা। এই বিএমজি যখন ফায়ার হয়, বিএমজির সাথে ছিল ট্রেসার। ট্রেসার হলো অন্ধকার রাত্রির বেলায় গুলি কোন দিকে যাচ্ছে সেইটা দেখানোর সবচেয়ে সুবিধে। ওই জন্য 5টার পরে একটা করে ট্রেসার ওরা ফায়ার করতো। তা প্রায় 2.5 ঘন্টার ওপরেতে ওরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফায়ার করে গেল। আর ওই জঙ্গলের মধ্যে শুয়ে পড়ে আমরা পুরো রাতটা প্রায় কাটালাম। এবারেতে দেখা গেল যে আমাদের বোফোর্স ছিল সবচেয়ে বেশি, মানে কামিয়াবি গান। আমাদের ওখানে কোনো সেট নেই, কারণ সেট ওখানে ব্যবহার হবে না। সেট মানে ওয়ারলেস সেট। আচ্ছা আচ্ছা। ওয়ারলেস সেট ওখানে ব্যবহার হবে না, যা হবে ওই টেলিফোনের সাথে। আর টেলিফোন তার ওইভাবে জোড়া যাচ্ছে না,
কারণ আমরা তো এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তখন দেখা গেল যে ওই বোফোর্সের এতে ওই ওরা ওই যে ক্যাম্প গুলো করেছিল যেখান থেকে ফায়ার আসছিল, হুম। ওই বোফোর্সের ফায়ার ওরা করলো। এই ফায়ার করতে পুরো মানে একদম চাকনাচুর হয়ে গেল। এবারে তো আর কি ওই আমরা এগিয়ে গেলাম আস্তে আস্তে। তখন রাত্রিবেলা পরের দিন মানে 5 তারিখ রাত্রে আমরা একদম ওদের পোস্টের কাছে পৌঁছলাম। 4 তারিখ প্রথম বোফোর্স ওরা মেরেছিল আমাদের মানে ইন্ডিয়া আমাদের থেকে। এদিক থেকে কোনো রকম ফায়ার করা হয়নি তখন অবধি? না, প্রথম ইন্ডিয়া কোনোদিন কারোর উপরে হামলা করে না আর ফায়ার করেও না, হুম। কখনোই না। আমি আমার দীর্ঘ 22 বছরের অভিজ্ঞতাতে আমি দেখেছি কোনোদিন করে না। হুম। যখন ফায়ার করতে করতে উত্তক্ত করে দেয় তখন ওই কামারের এক ঘা যেরকম আছে না, হুম হুম সোনারি তো ঠুক ঠুক মারতে থাকে আর কামার তখন এক ঘা মেরে দেয়, তখন ঠান্ডা হয়ে যায় সব। তো ওরা মোটর করলো, ওরা বিএমজি ফায়ার করলো। বিএমজি মানে আমাদের যে এমএমজি আছে তার থেকে মানে আরো কারগার, ওদের গুলিগুলো অনেক বেশি, জল চাইবে না যার গায়ে লাগবে। তো এইগুলো শুধুমাত্র তো আর আমাদের উপরে হচ্ছিল না, এগুলো আমাদের ইন্ডিয়ান ফোর্স বিভিন্ন জায়গায় যখন মুভ করছিল হুম। তখন একটু একটু করে সমস্ত জায়গাতেই হচ্ছিল। তো সেই হিসাবেতে এবারে বোফোর্স যখন মারলো, বোফোর্সে ভীষণ ফায়ারিং খুব সুন্দর, একদম অ্যাকুরেট পড়ে। হুম। তো বোফোর্স ওখানে ফায়ার করতে ওদের পোস্ট গুলো ভেঙে দিল। আর যে কোনো পাহাড়েতে কোনো প্লেন তো থাকে না ওপরে, হুম। একদম ঢালান থাকে, দুদিকটা ঢালান। তো যার জন্য ওই ঢালানের ওপরেতে ওরা বানিয়েছিল, তো ওদের একদম ভেঙে চুরে গেল। তারপরে আমরা ওই দিকে আস্তে আস্তে আরো মুভ করলাম, গিয়ে দেখলাম কারোর হাত কারোর পা কাটা পড়ে রয়েছে। তারপরে ওদের ওখানে সাপ্লাই গুলো খুব ভালো ছিল, ওদের খাবার দাবার ভীষণ ভালো সাপ্লাই করেছিল ওরা। হুম। তো সেসব খাবার পড়ে রয়েছে। তো আমরা একটা জিনিস দেখি যে যেখানেতে এই ভাঙচুর হয়ে যায় কোনো পোস্টে, হুম। সেই পোস্টে আমরা থাকি না, আমরা চলে যাই পোস্ট ছেড়ে। তো ওই পাশে আমরা পোস্ট তৈরি করলাম, পোস্ট তৈরি করে আমরা থাকলাম। ততক্ষণে আমাদের পেছনের যে সাপোর্টিং ছিল সেই সাপোর্টিংরা আমাদের কাছে এলো এবং টেলিফোন তার বিছিয়ে দিল, টেলিফোনের সাথে আমাদের যোগাযোগ হচ্ছিল। আমরা ছিলাম ওই 14ই অক্টোবর পর্যন্ত আমি ছিলাম ওখানে। আচ্ছা। আমার প্রতিটা ছেলেকে নিয়ে আমি ওখানে ছিলাম। ততক্ষণে বরফ পড়ে গেছে, কারণ বরফ তো ওখানে এপ্রিল থেকেই আবার পড়া শুরু করে দেয়। হুম। সেই বরফ ভেঙে আমরা নতুন যে ইউনিট এলো তারা চার্জ নিল, আর আমরা ওখান থেকে ডাউন হলাম 14ই অক্টোবর। আচ্ছা। ওই বরফের মধ্যে দিয়ে আমরা ওই স্লাইডিং করে নেমে গেলাম সবাই। আমার 22 জনের মধ্যে 22 জন মানে একদম সৈনিক বীর পুরুষ এসছে। বাহ। এটা হচ্ছে আমার একদম ওপরের মা বাবার একটা আশীর্বাদ ছিল যে আমার ওখান থেকে কোনো ছেলেকে মৃত অবস্থায় বা শহীদ অবস্থায় আসতে হয়নি। আচ্ছা, আর পাকিস্তানের দিক থেকে তাও কতজনের ওদের টিম ছিল আপনাদের কি মনে হয়েছিল যখন যুদ্ধটা হচ্ছিল? ওদের ছিল অনেকে, ওদের তো পাকিস্তান অ্যাকচুয়াল পাকিস্তানের সাথে আমাদের কোনো লড়াই নয়, লড়াই ছিল উগ্রবাদীদের সাথে। হুম হুম এবং উগ্রবাদীরা আমাদের জমিতে এসে কবজা করেছিল এবং একটু একটু করে ওরা এগোচ্ছিল। হুম তো ওদেরকে খেদানো বা তাড়ানো, হুম। এটাই ছিল মেন কার্গিল লড়াইয়ের বিজয় অভিযান। আচ্ছা, আর এই যে যুদ্ধটা হলো বা এতদিন আপনারা বললেন অক্টোবর অবধি ছিলেন, তারপরের পরিস্থিতির কেমন ছিল? মানে তারপরে আপনারা কি আর এর পরবর্তীকালে কখনো কি কোনো রকম আর কোনো অ্যাটাক ওই দিক থেকে এসেছিল বা কিছু এরকম কিছু ঘটনা ঘটেছিল? তারপরে অ্যাটাকটা সম্ভব ছিল না ওদের ক্ষেত্রে, কেননা আমাদের যে যেখানে আমরা বাংকার করলাম হুম ওদের পাশেই খানিকটা দূরবর্তী জায়গায়, সেখানে সেই বাংকারেতে একটা স্থায়ী বাংকার আমরা তৈরি করে দিলাম। আর ওদের যে পোস্ট গুলো ছিল, মানে ওরা নতুন করে যে পোস্ট সেটা তো ওরা বানাতে পারিনি, আর সেটা ছিল নিচে, যদি বানাতেও হতো
সেটা নিচে। আর কখনো ইন্ডিয়ান আর পাকিস্তান পোস্ট আমনে সামনে খুব একটা করে না কেউ, কারণ কেউ বানাতে দেয় না। হুম। তো সেই হিসেবে আর ওদের দিক থেকে ততটা হয়নি কিছু, মানে ওরা সেমন তেমন কিছু করতে পারেনি। বাহ, খুব ভালো লাগলো এবং স্যালুট জানাই আপনাদের সবাইকে এসডি এন্টারটেনমেন্ট টিমের পক্ষ থেকে যে এত সুন্দরভাবে বোঝালেন সেই ঘটনাটাকে। আমরা অনেকেই বিভিন্নভাবে ইউটিউবে বা বিভিন্নভাবে আমরা দেখেছি বা শুনেছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে, কিন্তু একজন সৈনিকের মুখ থেকে শোনা, যে সব থেকে বড় কথা যে স্পটে ছিলেন তার থেকে যে শুনতে পাবো, এটা আমরা সত্যি খুব গর্বিত। এবং শুধু এসডি এন্টারটেনমেন্ট টিম নয়, টোটাল আমাদের দর্শক বন্ধুরাও খুব গর্বিত এবং শুনে খুব প্রাউড ফিল করছে যে আমাদের যে সমস্ত সৈনিকরা ছিলেন তাদের মধ্যে সবাই একদম পুরোপুরি সুস্থ থেকেছেন। এবং আপনার টিম এবং আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে আমাদেরকে বোঝানোর জন্য। আমি আবার নতুন করে বলতে চাইছি যে এই যে এসডি এন্টারটেনমেন্ট যে চ্যানেলটা সূর্য এবং অন্যান্য টিমের সদস্যরা মিলে করেছে, আমি আমার দিক থেকে প্রাণ খোলা আশীর্বাদ দেব যে এই চ্যানেলটা অনেক উন্নত হোক এবং এই ধরনের প্রোগ্রাম যেগুলোকে কোনো মূল্য দেয়নি অন্যান্য চ্যানেল বা অন্যান্য মানুষেরা, অনেকেতেই দেয়নি, তো তারা অন্তত জানুক এবং তারা চিনুক যে এমন একটা চ্যানেল যাকে কেউ স্থান দেয়নি, তাদেরও অনেক উন্নত করে তাদেরও পরিচয় করিয়ে দিচ্ছে। এর জন্য আপনারা যারা শুনছেন তাদের ধন্যবাদ জানাই যে আপনারা অনেক সময় দিয়ে এই প্রোগ্রামটা শুনলেন, এবং ধন্যবাদ জানাই সূর্যকে এবং তার চ্যানেল এসডি এন্টারটেনমেন্ট। থ্যাংক ইউ সো মাচ।